ফার্স্ট পেপারের চ্যাপ্টার কোয়ালিটেটিভ কেমিস্ট্রি। কোয়ালিটেটিভ কেমিস্ট্রি, ওকে। তো ইউ নো যে তোমরা অলরেডি যেহেতু কলেজগুলোতে তোমরা তোমাদের রেসপেক্টিভ কলেজে ক্লাস করতেছো, তো তোমরা জানো ভালো করে যে কোয়ালিটেটিভ কেমিস্ট্রি পড়ানো হচ্ছে। তবে কলেজে অনেকটা জাম্পিং পড়ানো হবে, আমি জানি যে ধর জাম্প করে করে পড়াবে, তো এটা একটা ব্যাপার আছে, হ্যাঁ। তো দেখো সেটা হচ্ছে যে কোয়ালিটেটিভ কেমিস্ট্রির আমরা যদি স্টার্ট করি, তোমাদের টার্গেট টপিকটা ফার্স্ট টপিক হলো ফান্ডামেন্টাল পার্টিকেল। পার্টিকেলস, আচ্ছা। এখন এইটা না, এই যে ফান্ডামেন্টাল পার্টিকেলস তো কি না কম্প্রোমাইজিং একটা পার্ট। টিচাররা চাইলে এই জায়গাটা কি করতে পারে, স্টুডেন্টদেরকে ছেড়ে দিতে পারে। ফান্ডামেন্টাল পার্টিকেলস পার্ট চাইলে স্টুডেন্টদেরকে ছেড়ে দিবে, এটা অনেকটা কম্প্রোমাইজিং পার্ট, ছেড়ে দেওয়া যায়। হ্যাঁ দেখো তো ফান্ডামেন্টাল পার্টিকেলস তোমরা তো মোরলেস জানো, এটা এরকম এরকম দেখে নিও। আচ্ছা আমি এখানে তারপরেও এটাকে অ্যাড করলাম, হ্যাঁ। ফান্ডামেন্টাল পার্টিকেলস যেটা, এটা হচ্ছে সাব অ্যাটমিক পার্টিকেলস, ঠিক আছে। ফান্ডামেন্টাল পার্টিকেলসটা অলসো হচ্ছে সাব অ্যাটমিক পার্টিকেলস, রিমেম্বার, হ্যাঁ। ফান্ডামেন্টাল পার্টিকেলস অফ অ্যাটমও বলা যাবে, অর সাব অ্যাটমিক পার্টিকেলস। ফান্ডামেন্টাল পার্টিকেলস অর সাব অ্যাটমিক পার্টিকেলস, সেম থিং, ঠিক না। তো ফার্স্ট অফ অল অ্যাটম বলতে আমরা বুঝি যে অ্যাটম হচ্ছে স্মলেস্ট পার্টিকেল অফ এলিমেন্ট। অ্যাটম হচ্ছে স্মলেস্ট পার্টিকেল অফ এলিমেন্ট, but atom is constructed with some particles, and those particles are called fundamental particles or subatomic particles, okay. So how many types of, how many kinds of, okay, 1 minute, তাহলে কি হলো, রিমেম্বার কোশ্চেনটা যদি এমন হয় হাউ মেনি ফান্ডামেন্টাল পার্টিকেলস, যেটা স্কুল লেভেলে করা হতো, স্কুল লেভেলে করা হতো কি জানো, হাউ, মোবাইলে দুইটা কল এসে গেছিল পরপর। আচ্ছা দেখো যা বলছিলাম, কথা ক্লিয়ার আছে তো না? কথা ক্লিয়ার না? ওকে, তাহলে লিসেন, স্কুলে কোশ্চেন করা হতো হাউ মেনি ফান্ডামেন্টাল পার্টিকেলস, এন্ড দ্যাট টাইম ইওর অ্যান্সার ওয়াজ থ্রি ফান্ডামেন্টাল পার্টিকেলস, থ্রি ফান্ডামেন্টাল পার্টিকেলস, এন্ড দ্যাট আর কি বলছো তোমরা, প্রোটন ইলেকট্রন নিউট্রন, ইলেকট্রন প্রোটন নিউট্রন যেভাবে বলছো, ওকে ফাইন। এটা ছিল কখন, যখন তোমাদের টাস্ক করা হতো হাউ মেনি ফান্ডামেন্টাল পার্টিকেলস, হাউ মেনি ফান্ডামেন্টাল পার্টিকেলস। বাট now I am asking you how many types of fundamental particle, how many types of fundamental particle, অর্থাৎ কয় রকম ফান্ডামেন্টাল পার্টিকেল, নট কয়টি, ঠিক আছে। তো এইটা হচ্ছে গিয়ে নতুন চেঞ্জ, হ্যাঁ। তাহলে যখন বলবে হাউ মেনি টাইপস অফ ফান্ডামেন্টাল পার্টিকেল, দেন অলসো তোমার থ্রি টাইপ, কিন্তু সেই থ্রি টাইপস এর মধ্যে একটা টাইপ হচ্ছে পার্মানেন্ট, একটা টাইপ হচ্ছে টেম্পোরারি, এন্ড ওয়ান টাইপ হচ্ছে কম্পোজিট। হ্যাঁ মানে কি, এই হচ্ছে কি টাইপস অফ ফান্ডামেন্টাল পার্টিকেল। ওয়ান টাইপ হচ্ছে পার্মানেন্ট টাইপ অফ ফান্ডামেন্টাল পার্টিকেল, টেম্পোরারি ফান্ডামেন্টাল পার্টিকেল এন্ড কম্পোজিট পার্টিকেল। এন্ড তোমরা যেটা জানো যে প্রোটন, ইলেকট্রন আর নিউট্রন এরা অ্যাকচুয়ালি হচ্ছে পার্মানেন্ট ফান্ডামেন্টাল পার্টিকেল। Proton, electron, neutron are the permanent fundamental particles. That means they are compulsory particle. They are mandatory particle. That means একটা atom construction এ proton, electron, neutron compulsory. এই জন্য এরা হচ্ছে permanent fundamental particles. But some other particles, আরো অনেক particles আছে যাদেরকে বলা হয় temporary particles. Temporary particles মানে হচ্ছে এই পার্টিকেল গুলো থাকলেও হয় না থাকলেও হয়। ইভেন এই পার্টিকেলস গুলো কোনো অ্যাটমে একরকম আছে, একটা কোনো একটা ফান্ডামেন্টাল টেম্পোরারি আছে, অন্য অ্যাটমে দেখা যাচ্ছে আরো অন্য একটা আছে, এমন না যে একই টেম্পোরারি সবার কাছে আছে। তো ওই রকমটা আর কি, যারা কম্পালসারি না বাট থাকে, এরা হচ্ছে টেম্পোরারি। তো টেম্পোরারি মনে রাখবা এগুলো 100+, মানে টেম্পোরারি ফান্ডামেন্টালস এর নাম্বার হচ্ছে 100+, যার অনেক নাম আমরাই জানি না, ঠিক না। তো টেম্পোরারি ফান্ডামেন্টাল পার্টিকেলস হচ্ছে 100+, বাট আমরা কয়েকটা এক্সাম্পল একটু জেনে রাখি। মেথন, গ্যাভিট্রন, অ্যান্টিনিউট্রিনো,
আরেকটা তোমাদের চেনা নাম আছে ফোটন। ওকে, তো এই হচ্ছে টেম্পোরারি ফান্ডামেন্টাল পার্টিকেল। ফর এক্সাম্পল মেসন, গ্যাভিট্রন, অ্যান্টিনিউট্রিনো, ফোটন, এইরকম এক্সাম্পল গুলো হচ্ছে টেম্পোরারি ফান্ডামেন্টাল পার্টিকেল। আচ্ছা, অ্যানাদার টাইপ হচ্ছে কি কম্পোজিট পার্টিকেল। কম্পোজিট তার মানে কি বুঝাই যাচ্ছে না? কয়েকটা পার্টিকেল মিলে যদি একটা পার্টিকেল তৈরি করে তাহলে ওটা হচ্ছে কম্পোজিট পার্টিকেল। তো কম্পোজিট পার্টিকেল সম্পর্কে একটা ইনফরমেশন হচ্ছে যে এরা হচ্ছে হেভি পার্টিকেল। রিমেম্বার যে যারা কম্পোজিট পার্টিকেলের কথা আসবে এক্সাম্পলে, এরা হচ্ছে হেভি পার্টিকেল। ওকে, হেভি পার্টিকেল। আর যাদের এক্সাম্পল হলো একটা নাম হচ্ছে ডিউটেরন। রিমেম্বার ডিউটেরন, এটা ডিউটেরন তাহলে একসেপ্ট করবা কিভাবে যে এটা হচ্ছে কম্পোজিট পার্টিকেল, ডিউটেরন। আনাদার ওয়ান হচ্ছে আলফা পার্টিকেল, আলফা পার্টিকেল। এন্ড রিমেম্বার এমসিকিউর জন্য না এই সাইডটা ইম্পর্টেন্ট। এমসিকিউ এমসিকিউ তোমরা যদি আমরা কখনো সলভ করতে দেখো তাহলে তুমি কনফার্ম থাকবা, যদি আমরা বোর্ড কোশ্চেন সলভ করি কনফার্ম থাকবা যে দেয়ার আর মেনি টাইমস তুমি পাবা যে এরকম একটা এমসিকিউ যে হুইচ অফ দ্য ফলোইং ইজ কম্পোজিট পার্টিকেল, হুইচ অফ দ্য ফলোইং ইজ কম্পোজিট পার্টিকেল, এন্ড মোস্ট অফ দ্য টাইম অ্যান্সারটা আলফা পার্টিকেল থাকবে। মোস্ট অফ দ্য টাইম অ্যান্সারটা কি থাকবে? আলফা পার্টিকেল থাকবে। তো এমসিকিউর জন্য এটা স্টার মার্ক, দ্যাট মিন্স ইট ইম্পর্টেন্ট। ওকে, তো এই হচ্ছে তোমার টাইপস অফ ফান্ডামেন্টাল পার্টিকেল। নাও যেটা ফলো করবা তোমরা সেটা হচ্ছে শর্ট ডেসক্রিপশন লাগবে আমার। হ্যাঁ, শর্ট ডেসক্রিপশন অফ ইলেকট্রন, প্রোটন এন্ড নিউট্রন। সো ইলেকট্রন, প্রোটন এন্ড নিউট্রনের শর্ট ডেসক্রিপশন ইউ হ্যাভ টু নো। তোমাদের জানতে হবে শর্ট ডেসক্রিপশনটা ইলেকট্রন, প্রোটন এন্ড নিউট্রনের। ঠিক আছে, ফার্স্ট ওয়ান ইলেকট্রন। ইলেকট্রন নিয়ে কি কি ইনফরমেশন তোমার জানা থাকতে হবে মিনিমাম আর কি। হ্যাঁ, তো এটা যেমন তোমার ফার্স্ট জানা থাকতে হবে সেটা হচ্ছে যে ডিসকভারি। এটা ডিসকভারি নিয়ে কিছু ইনফরমেশন তোমার জানা থাকতে হবে যে এটা ডিসকভার করছে জে জে থমসন। জে জে থমসন ইলেকট্রন ডিসকভার করে হচ্ছে জে জে থমসন, এন্ড এটা হচ্ছে 1897 1897 এ স্যার জে জে থমসন হ্যাঁ ডিসকভারি করে হচ্ছে স্যার জে জে থমসন 1897 এ। এন্ড এটাকে ক্যাথোড রে এমিশন বলে। এটা হচ্ছে ক্যাথোড রে এমিশন। হ্যাঁ, ক্যাথোড রে এমিশন টেস্ট এক্সপেরিমেন্ট। এক্সপেরিমেন্টটাকে বলা হবে ক্যাথোড রে এমিশন এক্সপেরিমেন্ট। এই কারণে ইলেকট্রনই হচ্ছে ক্যাথোড রে। দিস ইজ ওয়াই ইলেকট্রন হচ্ছে ক্যাথোড রে। রিমেম্বার এটা হচ্ছে ক্যাথোড রে। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, দেখো ইফ আই ফিল দ্য নেসেসিটি যে তোমাদের তোমাদের যে ক্লাস, যে তোমাদের যে রেকর্ড, সেই রেকর্ডের সাথে যদি দেখা গেছে যে অন্য কোনো সাপোর্টিং রেকর্ডটা দরকার হয় আমার, মনে করো আমার ওই রেকর্ডটাতে একটু ইলাবোরেশন আছে, ইফ আই ফিল দি নেসেসিটি যদি মনে করি তাহলে হবে কি ওই তোমার ক্লাসের সাথে সাপোর্টিংটাও দেওয়া হবে যে এইটা ওই ভিডিওটা একটু দেখো এটাতে কিছুটা ইলাবোরেশন আছে এরকম আর কি। হ্যাঁ, তো ইফ আই ফিল দ্য নেসেসিটি এরকমও কিছুটা সময় দেখবা তোমরা। হ্যাঁ, তো এই জায়গাটাতে একটু বলি যে ইলেকট্রন ডিসকভারি, প্রোটন ডিসকভারির যে এক্সপেরিমেন্ট, সেই এক্সপেরিমেন্টটা মানে তোমার হচ্ছে এক্সাম ওরিয়েন্টেড না, সিলেবাস ওরিয়েন্টেড না, বাট কিউরিসিটির জন্য হয়তো দেখতে চাইবা। এই কারণে ওই এক্সপেরিমেন্টটা তোমাদেরকে আমি সাপোর্টিং ভিডিও দিব। হ্যাঁ, ক্যাথোড রে এমিশন যে এক্সপেরিমেন্টটা ডিসকভারি সম্পর্কে বলার পরে সেটা তারপরে হচ্ছে ম্যাথ। ইলেকট্রনের ম্যাথ হচ্ছে ইউনো 9.11 10 ইনভার্স কত 31 কেজিতে, ঠিক না? তো এটা হচ্ছে গিয়ে ম্যাথ। দেন হচ্ছে চার্জ। চার্জ চার্জ অফ ইলেকট্রন যদি বলতে চাও তোমরা জানো যেটা -1.60 10 ইনভার্স 19 কুলম। -1.60 10 inverse 19 coulomb. Very important, yeah? Very important, very important. So discovery of electron, mass of electron, charge of electron, charge of electron. So এই হচ্ছে গিয়ে মিনিমাম রিকোয়ারমেন্ট। ওকে, তবে আরেকটা ব্যাপার একটু জেনে রাখো, রিলেটিভ চার্জ। রিলেটিভ চার্জ এটা হচ্ছে গিয়ে মেইনলি যে চার্জটা বলা হচ্ছে এটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়াল চার্জ, বাট এর রিলেটিভ চার্জ হচ্ছে -1, রাইট না? আমরা ইলেকট্রনের চার্জ কত ধরি? -1। একটা ইলেকট্রন কেউ যদি একসেপ্ট করে আর ডোনেট করে আমরা এখানে কি করি? একসেপ্ট করলে -1 করি, তাই না?
তো ওটা আসলে ইলেকট্রনের রিলেটিভ চার্জ। তাহলে ওটা হচ্ছে রিলেটিভ চার্জ, আর আগে যেটা বলছি 3 নম্বরে ওটা হচ্ছে অ্যাকচুয়াল চার্জ। তাহলে ম্যাস কত, চার্জ কি, রিলেটিভ চার্জ কি, এটা তোমাকে জানতে হবে, ঠিক আছে? ওকে, তো আরেকটা ইনফরমেশন হচ্ছে যে ইলেকট্রনের ম্যাস যেটা, এটা তো হচ্ছে গিয়ে তোমার এত হচ্ছে জেনুইন ম্যাস, ঠিক না? জেনুইন ম্যাস, তবে এর রিলেটিভ ম্যাস হচ্ছে জিরো। রিলেটিভ ম্যাস হচ্ছে জিরো, রিমেম্বার। ম্যাস এটা জেনুইন, বাট রিলেটিভ ম্যাস হচ্ছে জিরো, তার মানে এই ম্যাসটাকে জিরো ধরা হয়। এই কারণে তোমরা ফলো করবা, কোনো অ্যাটম যখন ইলেকট্রন গেইন করে অর লস করে, দেখবে যে তার ম্যাসে এফেক্ট হয় না, তার ম্যাস কিন্তু এফেক্টেড হয় না। ইলেকট্রন সে যদি, কালকেও একটা স্টুডেন্ট বললো যে স্যার কপার 2+ এর মানে কপার 2+ কে আমি 63.5 গ্রাম মেনটেন করেছি। তো সে আনসার করলো যে স্যার আমরা তো জানি যে কপারের ম্যাস 63.5 গ্রাম, তাহলে স্যার কপার 2+ এর জন্য যেটা লিখলেন, তখন আমি অ্যান্সার করছি কি জানো, যে এই যদি তার সব ইলেকট্রনও ছেড়ে দিত না, তাও তার এই ম্যাসটাই থাকতো। ওকে, তো ইলেকট্রন গেইন করলে বা লস করলে যেহেতু ম্যাসের কোনো চেঞ্জ হয় না, তার মানে কি এর রিলেটিভ ম্যাস অ্যাকচুয়ালি জিরো, অর্থাৎ এই ম্যাসটাকে কনসিডার করা হয় জিরো, কারণ এটা এত কম। তো রিমেম্বার দিস, হ্যাঁ, এই হচ্ছে ইলেকট্রন নিয়ে তোমাদের নিয়ে সামনে কিছু জিনিস। হ্যাঁ, আচ্ছা, দেন হচ্ছে গিয়ে এসো 2 নম্বরে প্রোটন। প্রোটন, ওকে, প্রোটন নিয়ে ফার্স্টে আসো কিসে, ডিসকভারিতে। প্রোটন ডিসকভারি নিয়ে বেশ একটু ঝামেলাই হয়, অনেকের নাম এখানে ইনক্লুডেড, মানে অনেক নামগুলো, অনেক নাম ইনক্লুডেড, বাট তারপরেও আমি কি বলি, গোল্ডস্টেইন অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে প্রোটন ডিসকভার করে। প্রোটন ডিসকভার করে আসলে গোল্ডস্টেইন 1911-এ। গোল্ডস্টেইন তোমার হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি ইলেকট্রন ডিসকভারি করে, কিন্তু তারপরেও এখানে রাদারফোর্ডকে ক্রেডিট দেওয়া হচ্ছে। তারপরেও এটাকে কি করা হয়, সিমিলটেনিয়াসলি কাজটা করছে গোল্ডস্টেইন এন্ড রাদারফোর্ড, সিমিলটেনিয়াসলি, অর্থাৎ একই বছরে একই সাথে তারা অলমোস্ট এক জায়গায় বসে করে নাই, আলাদা আলাদা জায়গায় করছে, কিন্তু দুইজনেরই কন্ট্রিবিউশন আছে, গোল্ডস্টেইন এন্ড হচ্ছে রাদারফোর্ড। তো যদি দেখো গোল্ডস্টেইন অপশনে নাই, তাহলে রাদারফোর্ড, আর যদি গোল্ডস্টেইন অপশনে পায়, তাহলে কিন্তু গোল্ডস্টেইন আনসার হবে, কারণ অ্যাকচুয়ালি হচ্ছে এটা আসলে করে হচ্ছে গোল্ডস্টেইন, কিন্তু প্রোটন নেমিং যেটা, প্রোটনের নাম দিতে হচ্ছে রাদারফোর্ড। বাট গোল্ডস্টেইন একটা পজিটিভ পার্টিকেল ডিসকভার করছে, পজিটিভ পার্টিকেলটা ডিসকভার করছে, এন্ড সে এটাকে বলছে ক্যানাল রে। তো রিমেম্বার, ইলেকট্রনকে কি বলে আসছিলাম, ক্যাথোড রে, আর প্রোটন হচ্ছে ক্যানাল রে। তাহলে ইলেকট্রন হচ্ছে ক্যাথোড রে, প্রোটন হচ্ছে ক্যানাল রে, রিমেম্বার। তো ক্যানাল রে ডিসকভার করতে হচ্ছে, ক্যানাল রে হিসেবে আইডেন্টিফাই করতে হচ্ছে গোল্ডস্টেইন, বাট রাদারফোর্ড এটাকে নেম দিতে হচ্ছে যে এটা হচ্ছে প্রোটন, এন্ড এই কারণে দুইজনের কন্ট্রিবিউশন নিয়ে এটা আসছে। আচ্ছা, দেন প্রোটন নিয়ে অফকোর্স কি ম্যাস কত, 1.67 10⁻27 কেজি। আমরা কেজি ইউনিটে লিখতেছি, ফলো করতে হবে যে কেজি ইউনিটে মেনশন করলাম না, 1.67 10⁻27 কেজি ইউনিটে হলে। নাম্বার 3 হচ্ছে চার্জের ব্যাপার, চার্জ হচ্ছে প্লাস 1.60 10⁻19 কুলম, তার মানে ইলেকট্রনের চার্জ প্রোটনের চার্জ তোমরা জানো যে এটা ইকুয়াল, অনলি একটা নেগেটিভ অন্যটা পজিটিভ। দেন হচ্ছে রিলেটিভ চার্জ, রিলেটিভ চার্জ তোমরা জানো যে এটা রিলেটিভ চার্জ হচ্ছে +1, তাহলে দেখো ইলেকট্রনের যে পয়েন্টের ডেসক্রিপশন দিছো, প্রোটনেরও সেই পয়েন্টের ডেসক্রিপশন, মানে একই পয়েন্টের হোয়াট অ্যাবাউট ইলেকট্রন, হোয়াট অ্যাবাউট প্রোটন। হ্যাঁ, তাহলে এই যে আমাদের নলেজে রইল। এন্ড দ্য লাস্ট ওয়ান হচ্ছে নিউট্রন। তো ফার্স্টে আসো ডিসকভারি, নিউটনের ডিসকভারি। নিউটন ডিসকভার করতে হলো জেমস চ্যাডউইক, নিউটন ডিসকভার করতে হচ্ছে জেমস চ্যাডউইক, এন্ড এটা আর অনেক পরে 1932-তে এসে, ঠিক আছে, জেমস চ্যাডউইক করছে। এটার ম্যাসের কথা আসবে, এন্ড ম্যাসটা তোমরা জানো যে এটার ম্যাস অলসো প্রোটনের ম্যাসের ইকুয়াল, ঠিক আছে, নিউটনের ম্যাস প্রোটনের ম্যাস অলমোস্ট ইকুয়াল। ওকে, নাম্বার 3 হচ্ছে চার্জ। তোমরা জেনে থাকবা যে এই চার্জ হচ্ছে নীল, কারণ এটা নিউট্রাল। ওকে, তো নিউট্রন পার্টিকেলটা হচ্ছে একটা নিউট্রাল পার্টিকেল, যেটার চার্জ হচ্ছে নীল, অর্থাৎ এটার কোনো চার্জ নাই।
ওকে, সো এই হচ্ছে নিউট্রনের ডেসক্রিপশন। তাহলে এই আমাদের হচ্ছে শর্ট ডেসক্রিপশন অফ ইলেকট্রন, প্রোটন এন্ড নিউট্রন। ইট ইজ ভেরি নেসেসারি টু নো, তোমাদেরকে এটা জানা থাকতে হবে। তাহলে এই হচ্ছে ফান্ডামেন্টাল পার্টিকেলস অর সাব অ্যাটমিক পার্টিকেলস, তাই না? আচ্ছা, এবার আমি কয়েকটা জিনিস তোমাদের এমনিতে মেনশন করতেছি। অ্যাটমিক নাম্বার, ম্যাস নাম্বার, ঠিক আছে? অ্যাটমিক নাম্বার, ম্যাস নাম্বার, অ্যাটমিক নাম্বার এন্ড ম্যাস নাম্বার। তোমরা এই সিম্বলটার দিকে একটু শুধু ফলো করো। এটা সাপোজ একটা এলিমেন্ট এক্স, এলিমেন্ট হলো এক্স, এক্স একটা এলিমেন্ট। তোমরা জানো যে এক্স একটা এলিমেন্টের হলে এই লেফটের যে নাম্বারটা থাকে ওটাকে জেড দিয়ে এক্সপ্রেস করে, এইদিকে যে নাম্বারটা থাকে লেফটে টপে এটা হচ্ছে এ দিয়ে এক্সপ্রেস করে। চার্জ হলে প্লাস মাইনাস এম দিয়ে এক্সপ্রেস করে, অ্যাটমিসিটি বলে এন দিয়ে এক্সপ্রেস করে। তার মানে একটা এলিমেন্টকে ঘিরে এইরকম সিগনিফিক্যান্ট কিছু ভ্যালু থাকে, একটা এলিমেন্টের সারাউন্ডিং এ এরকম কিছু ভ্যালু থাকে। ফর এক্সাম্পল তোমাকে বলি যে ধরো ক্যালসিয়াম, আরেকটা হচ্ছে ক্লোরিন, ঠিক আছে? এখন তুমি যদি দেখো যে ক্যালসিয়ামের এইটা 20, তার মানে জেড এর ভ্যালু, তো জেড এর ভ্যালু কিসের ভ্যালু? অ্যাটমিক নাম্বার। এটা 40, তাহলে এটা কিসের ভ্যালু? এ এর ভ্যালু, তার মানে এটা হচ্ছে তার ম্যাস নাম্বার, ম্যাস নাম্বার। এখানে যদি দাও 2+, তাহলে বুঝলা যে এটা হচ্ছে প্লাস এম অথবা মাইনাস এম, যেটা বলা হয়েছে ওই ভ্যালুটা। আর ক্যালসিয়ামের এইখানে কোনো নাম্বার নাই, নাম্বার না থাকা মানে 1, তার মানে এটার অ্যাটমিসিটি হচ্ছে 1। ক্লোরিনের সারাউন্ডিং এ কি দেখো, এখানে সাপোজ তুমি দেখো 17, বুঝে নিচ্ছ যে এটা হচ্ছে তার অ্যাটমিক নাম্বার। এখানে সাপোজ দেখতেছো 35, তাহলে এটা হচ্ছে তার ম্যাস নাম্বার। এখানে যদি দেখো যে -1, তাহলে বুঝলা যে এটা হচ্ছে তার চার্জ। আর অনেক সময় দেখো যে এখানে একটা 2 আছে, একসাথে না, আমি পসিবিলিটির কথা বলতেছি, হ্যাঁ? ওখানে একটা 2 থাকে, 2 তার মানে কিসের ভ্যালু? এন এর ভ্যালু। ঠিক আছে, তো একটা এলিমেন্টের সারাউন্ডিং এ যে ভ্যালুস গুলো থাকে সেটা দিয়ে কোনটা দিয়ে কি মিন করে, এই আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে একেবারে বেসিক লেভেলের আন্ডারস্ট্যান্ডিং। হ্যাঁ, ওকে। এবার এসো আমাদের যেটা তোমাদের জানা, আইসোটোপ। অনেক সময় তোমরা অ্যাডভান্স জেনে যাও, আইসোবার না জানলে এখন জানবা। একটা হচ্ছে আইসোটোন, তাহলে আইসোটোপ, আইসোবার, আইসোটোন, ঠিক আছে? তো আইসোটোপ, আইসোটোপ এক্সাম্পল দিয়ে বুঝালেই চলে। তোমরা জানো 11, 12, 13, দিজ আর আইসোটোপ, মিউচুয়ালি এর আইসোটোপ। আইসোটোপ হচ্ছে মিউচুয়ালি, হ্যাঁ, আইসোটোপ হচ্ছে মিউচুয়ালি, একটা সিঙ্গেল আইসোটোপ না, মিউচুয়ালি আইসোটোপ। এটা এর আইসোটোপ ও ওর আইসোটোপ, এরকমটা আর কি, মিউচুয়ালি আইসোটোপ, মিউচুয়ালি। তার মানে আইসোটোপ হচ্ছে অ্যাটমস অফ সেম এলিমেন্ট উইথ ডিফারেন্ট ম্যাস নাম্বার, অ্যাটমস অফ সেম এলিমেন্ট উইথ ডিফারেন্ট ম্যাস নাম্বার, তাহলে এটা হচ্ছে আইসোটোপ। তার মানে আইসোটোপের প্রোটন নাম্বার সেম, ম্যাস নাম্বার ডিফারেন্ট। আর প্রোটন নাম্বার সেম, ম্যাস নাম্বার ডিফারেন্ট হওয়াতে এর নিউট্রন নাম্বারও ডিফারেন্ট, নিউট্রনটাও ডিফারেন্ট। তাহলে আসো, যদি একটা মাল্টিপল কমপ্লিশন হয়, এমন মাল্টিপল যে আইসোটোপ বলে বললো 1, প্রোটন নাম্বার ইকুয়াল, কারেক্ট, নিউট্রন নাম্বার ইকুয়াল, তাহলে মনে করলো রং, ম্যাথ নাম্বার আনইকুয়াল, তাহলে কারেক্ট। তাহলে কয়টা কারেক্ট দিলাম? 2টা কারেক্ট, একটা রং, ঠিক না? তার মানে যদি অল কারেক্ট করলাম তাহলে কি বলতাম? প্রোটন নাম্বার ইকুয়াল, কারেক্ট, নিউটন নাম্বার আনইকুয়াল, কারেক্ট, ম্যাথ নাম্বার আনইকুয়াল, তাও কারেক্ট, তাহলে অল কারেক্ট বুঝায়। হ্যাঁ, তো এটা হচ্ছে তোমার আইসোটোপ। দেন হচ্ছে আইসোবার, আইসোবারের এক্সাম্পল দিয়ে বুঝালেই চলে। এই যে কপার এন্ড জিঙ্ক, দেখো কপার একটা অ্যাটম, জিঙ্ক অ্যানাদার অ্যাটম। কপার যেটা প্রোটন নাম্বার 29, জিঙ্ক আর প্রোটন নাম্বার হচ্ছে 30। তাহলে এবার প্রোটন নাম্বার ডিফার করতেছে, বাট এবার ম্যাচ করছে কোনটা? তাদের ম্যাচ নাম্বার ইকুয়াল, কি ম্যাচ নাম্বার ইকুয়াল ম্যাচ নাম্বার, তাহলে এরা হচ্ছে আইসোবার। তার মানে প্রোটন নাম্বার ডিফারেন্ট, দ্যাট মিন্স অ্যাটমস অফ ডিফারেন্ট এলিমেন্ট বাট সেম ম্যাচ নাম্বার, এমন হতেই পারে সেম ম্যাচ নাম্বার। যদি এরকম হয় তাহলে তারা হচ্ছে আইসোবার। আচ্ছা, এরপর হচ্ছে আইসোটোন। আইসোটোন এটাও এক্সাম্পল দিচ্ছি, কার্বন 14, 6, অক্সিজেন 16, 8,
দেখো এটা কার্বনের একটা অ্যাটম না, 614 কার্বনের একটা অ্যাটম, কার্বনের 612 আছে, 614 ও আছে, এটা হচ্ছে 614 যেটা ওটা, আর অক্সিজেনের 816। তাহলে কার্বনের এই অ্যাটম আর অক্সিজেনের এই অ্যাটমের মধ্যে একটা তোমার হচ্ছে ইকুয়াল একটা ব্যাপার আছে, কি দেখো সেটা, এদের প্রোটন ডিফার করতেছে, ম্যাস নাম্বারও ডিফার করতেছে, বাট একটা জিনিস তাদের একই, 14 minus 6 is equal to 8 and 16 minus 8 is equal to also 8, তার মানে নিউট্রন ইকুয়াল, দ্যাট মিন্স নিউট্রন ইকুয়াল। তাহলে আইসোটোনে কি কোনটা ইকুয়াল হয়? নিউট্রন। আইসোটোপে ইকুয়াল কি? প্রোটন। আইসোবারে ইকুয়াল কি? ম্যাস নাম্বার। এন্ড আইসোটোনের একটা ইকুয়াল আছে, আর তা হচ্ছে নিউট্রন নাম্বার। তাহলে নিউট্রন নাম্বার, তার মানে প্রোটন নাম্বার ডিফারেন্ট, ম্যাস নাম্বার ডিফারেন্ট, বাট প্রোটন নিউট্রন নাম্বার ইকুয়াল। যদি নিউট্রন ইকুয়াল হয় তাহলে ওটা হচ্ছে আইসোটোন। তো রিমেম্বার দিস, আইসোটোপ, আইসোবার, আইসোটোন, আইসোটোপ, আইসোবার এন্ড আইসোট্রন। ওকে, তো এই হচ্ছে গিয়ে তোমাদের নলেজ, আইসোটোপ কি, আইসোবার কি এন্ড আইসোটোন কি। হ্যাঁ, আচ্ছা, এবার হচ্ছে অ্যাটমিক ম্যাস, অ্যাটমিক ম্যাস, রাইট না? অ্যাটমের ম্যাস, ম্যাস অফ অ্যাটম, অ্যাটমিক ম্যাস, ম্যাস অফ অ্যাটম, এমনটা না? তো এইটার মধ্যে না আমরা তিন ধরনের ম্যাস অ্যাপ্লাই করতে দেখবো। একটা হচ্ছে অ্যাকচুয়াল ম্যাস, একটা হচ্ছে কি অ্যাকচুয়াল ম্যাস, মানে যেটা জেনুইন ম্যাস। সেটা হচ্ছে সাপোজ হাইড্রোজেনের, তোমরা জেনে আসছো যে হাইড্রোজেনের ম্যাস হচ্ছে 1.67 10 ইনভার্স 24 গ্রাম, গ্রাম গ্রাম ভ্যালু যদি নিই, হ্যাঁ, তাহলে হাইড্রোজেনের অ্যাকচুয়াল ম্যাস হচ্ছে এটা 1.67 10 ইনভার্স 24 গ্রাম, যেটা প্রোটনের ম্যাসের ইকুয়াল। তাহলে হাইড্রোজেনের ম্যাস হচ্ছে এইটা, যেই ম্যাস, এইটা হচ্ছে গিয়া তোমার অ্যাকচুয়াল ম্যাস। আরেকটা ম্যাস আছে যেটাকে বলা হয় রিলেটিভ ম্যাস। এই রিলেটিভ ম্যাস যেটা, সেটা হাইড্রোজেনেরই হয় যদি না, তাহলে এটা 1। তার মানে অ্যাকচুয়াল ম্যাস হচ্ছে যেটা 1.60 10 ইনভার্স 24 গ্রাম, ওইটাই রিলেটিভ ম্যাস হইতেছে কত? 1। ওই ম্যাসটাকে ইউনিট অফ ম্যাস ধরা হচ্ছে, এই ম্যাসটাকেই ইউনিট অফ ম্যাস কনসিডার করা হইতেছে। তার মানে এটার ভ্যালু কত? 1। যেহেতু এটা ইউনিট, তাহলে এটা হচ্ছে 1। তাহলে রিলেটিভ ম্যাস হাইড্রোজেনের 1। তার মানে হাইড্রোজেনে আমরা যে ম্যাস ইউজ করি 1, ওটা আসলে রিলেটিভ ম্যাস, ওটা রিলেটিভ ম্যাস। বাট আরেকটা ম্যাস আছে, ওইটাকে বলে হচ্ছে এভারেজ রিলেটিভ ম্যাস। তোমরা জেনে থাকবা। আর একটা ম্যাথ আছে যেটা হচ্ছে এভারেজ রিলেটিভ ম্যাথ, আর এভারেজ রিলেটিভ ম্যাথ হচ্ছে 1.008। এখন এটা আমরা 1.008 হচ্ছে তার এভারেজ রিলেটিভ ম্যাথ। এই ব্যাচটা 1.008 হওয়াতে তোমরা দেখতেছো যে 1 ইউজ হচ্ছে, 1.008 ইউজ হচ্ছে না, তাই না? তোমরা মনে করতেছো স্যার কখনো তো 1.008 ইউজ করতে দেখি না। আসলে ওই যে ইগনোর করা যাচ্ছে বলে, এটা 1.008, তো 008 যেহেতু খুবই নেগলিজিবল, এই কারণে ওটাকে আমরা ইগনোর করে আসতেছি, বাট সবসময় ইগনোর করা যায় না। এভারেজ রিলেটিভ ম্যাস হচ্ছে আইসোটোপিক ম্যাস, আইসোটোপিক ম্যাস। এন্ড তোমরা খুব ভালো জানো যে ক্লোরিনের ম্যাস 35.5, ক্লোরিনের ম্যাস হচ্ছে 35.5, এটা হচ্ছে এভারেজ রিলেটিভ ম্যাস অফ ক্লোরিন। তাহলে ক্লোরিন হলে পরে তো ঠিকই 35.5 নিচ্ছ, ঠিক না? কারণ কি? কারণ 0.5 তো আর ইগনোর করা যাবে না, 0.5 তো আর ইগনোর করা যাবে না। ক্লোরিনের দুইটা অ্যাটম আছে, একটা অ্যাটম হচ্ছে 35 অ্যাটম, আর একটা অ্যাটম আছে 37 অ্যাটম। তুমি 35ও নিলা না, তুমি 37ও তো নিলা না, নিচ্ছ কত? 35.5। তার মানে এটা হচ্ছে তাদের এভারেজ আইসোটোপিক ম্যাস, তাও আবার সেটা নর্মাল এভারেজ না, এখান থেকে নেওয়া হইতেছে 75%, তার মানে 26.25। আর এটার অ্যাভারেজ হচ্ছে 25%, যেটা 9.25। তাহলে 26.25 আর 9.25 যদি তোমরা এক করো, তাহলেই তোমরা জানো যে কত আছে, 35.5, রাইট না? তো এই যে 35.5 কিভাবে আসছে, তোমরা এটাকেই বলতে রিলেটিভ অ্যাটমিক ম্যাস, তোমরা এটাকেই তো বলতে রিলেটিভ অ্যাটমিক ম্যাস। অ্যাকচুয়ালি অ্যাকচুয়াল ম্যাসের পরে হলো রিলেটিভ অ্যাটমিক ম্যাস, তারপরে যেটা তোমরা পাচ্ছ ওটা হচ্ছে এভারেজ রিলেটিভ ম্যাস, ওটা হচ্ছে এভারেজ আইসোটোপিক ম্যাস, আইসোটোপিক ম্যাস আর কি। হ্যাঁ, তো ক্লোরিনের এটা 35.5, হাইড্রোজেনের এটা 1.008, বাট হাইড্রোজেনকে আমরা, তোমরা ইউজ করতে দেখো 1, কারণ নেগলিজিবল বলে, বাট 35.5 কিন্তু তোমরা ইউজ করতেছো, কারণ ওটা আবার নেগলেক্ট করতেছো না।
এমনটা আর কি। তো অ্যাটমিক ম্যাথের এই 3 টাইপ অফ ম্যাথ আমরা পাচ্ছি। তো এখন এভারেজ রিলেটিভ ম্যাথটা আসছে যেখান থেকে, সেটার একটা স্কেল আছে, তোমরা জানো তার একটা স্কেল আছে। দ্যাট মিনস রিলেটিভ ম্যাথ অফ অ্যাটম ইজ ইকুয়াল টু, তোমরা এটা জানো মেবি, সেটা কি, যে ম্যাথ অফ ওয়ান অ্যাটম অফ এলিমেন্ট, অর্থাৎ কোন একটা এলিমেন্টের একটা অ্যাটমের ম্যাস ডিভাইডেড বাই mass divided by 1/12 mass of carbon 12 atom, রাইট না? কার্বন 12 যে অ্যাটমটা, ওই অ্যাটমে 12 এর 1/12 of mass of carbon 12 atom। কার্বন 12 অ্যাটমে 12 এর 1 mass থেকে রেসপেক্টে কোনো একটা অ্যাটমের mass যত, ওইটাই হচ্ছে তাদের রিলেটিভ অ্যাটমিক mass। and this is why, remember one thing, 1/12 mass of carbon 12 atom is called 1 AMU। কি বলে? 1 AMU, that means atomic mass unit। So if this question is come, যে তোমাকে বললো যে what is AMU or what is 1 AMU, then your answer যে 1/12 mass of carbon 12 atom is called 1 AMU। অনেক সময় আমরা স্টুডেন্টদেরকে এই কোশ্চেনটা দিলে তারা অ্যান্সার করে অ্যাটমিক ম্যাস ইউনিট এবং অ্যান্সার ছেড়ে দেয়। দ্যাট মিনস মনে করে যে এইটুক লিখলেই এইটাই বোধহয় চাইছে। আচ্ছা, এটা কি চাওয়া হইলো? এটা তো ফুল ফর্ম হইলো। আমি তো ফুল ফর্ম চাইছি, আমি বলছি হোয়াট ইজ AMU, তুমি বললা যে অ্যাটমিক ম্যাস ইউনিট। এইটা কি চাওয়া বুঝাইছে? তা কিন্তু না, তোমাকে বলতে হবে যে 1/12 mass of carbon 12 atom is called 1 AMU or AMU। অ্যাটমিক ম্যাস ইউনিট এটা ঠিক আছে, বাট এইটাই কি সেটাই তো বলতে হবে, তাই না? তো রিমেম্বার, অ্যাটমিক ম্যাস ইউনিট হচ্ছে এটা। তাহলে এই হচ্ছে অ্যাটমিক ম্যাসের তোমার হচ্ছে গিয়া একটা শর্ট ডেসক্রিপশন। তাহলে এইগুলো হচ্ছে গিয়া মানে বেসিক ব্যাপার, এগুলো অনেকটাই তোমরা জানো, আর অনেকটাই হচ্ছে নতুন করে জানলেও সেটা রিভিশন হিসেবে নিচ্ছ। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমাদের একটা ভাইটাল টপিক যেটা এখনই শেয়ার করব, আর তা হলো রাদারফোর্ড আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট। হ্যাঁ, স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট। তাহলে তোমরা নোটিস করছো যে আমি যখনই ক্লাসে আসবো, তোমাদের ক্লাস যখন যেই ক্লাস হবে তার অনেক আগেই নোটিস করা হয় যে কয় তারিখে কয়টায় কি ক্লাস, কোন চ্যাপ্টার, কোন টপিক, এগুলো কিন্তু সব ডেসক্রিপশন থাকে। তার মানে এগুলো কি থাকবে, একটা হিস্ট্রি থাকবে না পুরো গ্রুপের মধ্যে, যে কখন কোন ক্লাস হয়েছে। তুমি যদি সামহাও কোনো একটা ক্লাস মিস করো, তুমি চেক করো ওই মানে কন্টিনিউশনে যে কোন ক্লাসটা, কোন টপিকটা তুমি ছেড়ে আসছো, তাহলে তুমি বুঝবা। তো আজকেই তোমাদের টার্গেট ক্লাসের এইটাই হচ্ছে গিয়া একটা ইম্পর্টেন্ট টপিক, এন্ড এটা মেনশন করা ছিল, তাই না? আমরা বলেছি যে এইটা সহ ডিসকাস করবো, সেটাই এখন আসলাম আমরা। রাদারফোর্ড আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট, রাদারফোর্ড আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট, এন্ড ভেরি ইম্পর্টেন্ট এক্সপেরিমেন্ট। এটা খুবই ইম্পর্টেন্ট একটা এক্সপেরিমেন্ট, এন্ড ট্রাই টু রিয়ালাইজ ইট, এটা রিয়ালাইজ করার চেষ্টা করো। হ্যাঁ, তো আসো, এটা শুরু করার আগে একটু বলো যে এটা স্টার্ট করার আগে যতটুকু পার্ট আমরা শেয়ার করলাম, সেই পার্টটুকু তো ক্লিয়ার আমরা, না? জি স্যার। ওকে, ফাইন। তাহলে আমরা আগের পার্টে আমাদের কোনো সমস্যা থাকবারই কথা না, কারণ ওখানে একেবারেই আমাদের যে আমরা যে ম্যাচুরিটিতে আছি, সেই ম্যাচুরিটির সাথে ওটা একেবারেই অ্যাজ ইট ইজ। তো ওইটা আমাদের বুঝতে সমস্যা হবার একদমই কথা না। শুরু করতেছি হচ্ছে রাদারফোর্ড আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট। ওকে, তোমরা যেটা করবা, আমি তো এটা আমার মতো করে ডিসক্রাইব করবই, তোমরা যদি মনে চাই, মানে তোমরা একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে এই এক্সপেরিমেন্টটা তোমরা চাইলে ইউটিউবে দেখতে পারো আর কি। অর্থাৎ ইউটিউবে এটা প্র্যাকটিক্যালটা দেখতে পারো। আমরা তো ওটা থিওরিটিক্যালি দেখাচ্ছি, ঠিক না? এটা প্র্যাকটিক্যালটা দেখতে পারো যে কিভাবে এটা কাজ করে। একটু দেখলে আর কি, ছোট ভিডিও আছে, বড় ভিডিও আছে, দেখে নিলে একটু। তো দেখো, রাদারফোর্ড আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্টের ফার্স্টেই বলে নেই যে এটা এইম কি, অর্থাৎ একটা এক্সপেরিমেন্টের অবজেক্টিভ কি। এই এক্সপেরিমেন্টের অবজেক্টিভটা আগে জানি, তাহলে আমরা বুঝবো যে আসলে শেষ পর্যন্ত আমরা কি পাবো। এইমটা কি? এইমটা আসলে ডিসকভারি
of nucleus, discovery of nucleus, তার মানে aim of the experiment হচ্ছে discovery of nucleus। তার মানে আমরা এই এক্সপেরিমেন্টটা শেয়ার করতেছি কি করতে, আমরা উই আর লেটিং টু আন্ডারস্ট্যান্ড যে কিভাবে নিউক্লিয়াস ডিসকভার হয়। তাহলে ইলেকট্রন যেমনি ডিসকভার হয়েছে, প্রোটন যেমনি ডিসকভার হয়েছে, নিউট্রন যেমনি ডিসকভার হয়েছে, নিউক্লিয়াস কি একটা এক্সপেরিমেন্ট দিয়ে সেটাও ডিসকভার হয়েছে। বাট আমরা নিউক্লিয়াসের ডিসকভারিটাকে ইম্পর্টেন্স দিচ্ছি, অন্য ডিসকভারি গুলো আমরা একটু ইগনোর করতেই পারি, বাট এটা কোনো ওয়ে নাই ইগনোর করার। এন্ড মোরওভার এটা অনেক ভালো জানতে পারলে ভালো, ঠিক আছে। তো সেই জিনিসটাই হচ্ছে ডিসকভারি অফ নিউক্লিয়াস। ওকে, তো দেখো এই এক্সপেরিমেন্টের জন্য অর্থাৎ রাদারফোর্ড আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট করবার জন্য রাদারফোর্ডের হাতে কি কি ছিল, ঠিক আছে, তার আইটেমস কি ছিল, অপশন কি ছিল। নাম্বার 1 হচ্ছে থিন গোল্ড ফয়েল। থিন গোল্ড ফয়েল, থিন গোল্ড ফয়েল। রিমেম্বার, লিসেন ওয়ান থিং, সেটা হচ্ছে এই কারণে না এই এক্সপেরিমেন্টের নামটা, এই এক্সপেরিমেন্টের যদি আমরা ফুল নেম বলতাম তাহলে এক্সপেরিমেন্টের নাম হতো কি জানো, রাদারফোর্ড আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট থ্রু গোল্ড ফয়েল। রাদারফোর্ড আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট থ্রু গোল্ড ফয়েল, তার মানে একটু কেটে দিছি ওখানে, ঠিক না। তো আসলে এটা হচ্ছে গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট বলে। তোমরা যদি সার্চ দাও গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট বলে দেখবা যে এটাই শো করতেছে। তাহলে তার মানে হি হ্যাজ টেকেন থিন গোল্ড ফয়েল, মানে খুব পাতলা একটা গোল্ড ফয়েল নিতেছে। যেমনি তোমরা যেমন তোমাদেরকে তোমরা যখন আছে না যে ইয়ে করে এই যে বার্গার কিংবা ধরো পেস্ট্রি যাই কিছু আছে না র্যাপ করে দেয়, যে র্যাপিং করে অ্যাট প্রেজেন্ট দেখো যে অর্ডার দিলে, ঠিক না। তো ওই যে একটা পাতলা ফয়েল আছে, যে ঠিক ওরকম একটা পাতলা ফয়েলের কথা ভেবে নাও, ঠিক আছে। তো ওইটাই হচ্ছে থিন গোল্ড ফয়েল। এই থিন গোল্ড ফয়েলের থিকনেসটা হচ্ছে এরকম, থিকনেসটা হচ্ছে, এটা একটা ইনফরমেশন, এটা তোমার হেল্পফুল একটা ইনফরমেশন, যে থিকনেসটা হচ্ছে 0.0004 সেন্টিমিটার, 0.0004 সেন্টিমিটার, এই হচ্ছে তার থিকনেস। তার মানে কতটা পাতলা। থিন গোল্ড ফয়েল হিয়ার টেকেন। হ্যাঁ, তাহলে একটা জিনিস। সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে গিয়ে সোর্স অফ আলফা পার্টিকেল। সোর্স অফ আলফা পার্টিকেল, এরপরে হচ্ছে সোর্স অফ আলফা পার্টিকেল। অর্থাৎ আলফা পার্টিকেল এমিশন তো হবে, এটা তো আলফা পার্টিকেল তোমরা জেনে থাকবা। আলফা পার্টিকেল হচ্ছে একটা রেডিও অ্যাক্টিভ পার্টিকেল। আমরা কয়েকটা পার্টিকেলের নাম জানি, একভাবে এভাবে জানি, আলফা বিটা গামা, এভাবে বলি না আমরা, আলফা বিটা গামা, আলফা বিটা গামা, এগুলো হলো রেডিও অ্যাক্টিভ পার্টিকেল, রেডিও অ্যাক্টিভ পার্টিকেল। আলফা পার্টিকেল, বেটা পার্টিকেল, গামা পার্টিকেল, এগুলো হচ্ছে রেডিও অ্যাক্টিভ পার্টিকেল, রেডিও অ্যাক্টিভ পার্টিকেল। ওকে, কিছু এলিমেন্ট আছে, কিছু অ্যাটম আছে যারা কিনা কন্টিনিউয়াস রেডিয়েশন করে, এন্ড এটা স্পন্টিনিয়াসলি হয়, স্পন্টিনিয়াসলি হয়, স্পন্টিনিয়াসলি এই রেডিয়েশনটা হয়। তো কোনো কোনো বডি থেকে আলফা পার্টিকেল এমিশন হয়, কোনো কোনো বডি থেকে বেটা পার্টিকেলের এমিশন হয়, কোনো কোনো বডি থেকে গামা পার্টিকেলের এমিশন হয়। তাহলে তার মানে আলফা পার্টিকেলের জন্য একটা সোর্স দরকার যেটা থেকে আলফা পার্টিকেলের এমিশন হবে। তো এইরকম একটা সোর্স হচ্ছে রেডিয়াম 88-228 একটা অ্যাটম, এরকম একটা সোর্স হচ্ছে রেডিয়াম আইসোটোপ। রেডিয়াম 88-228 একটা আইসোটোপ যেটা আলফা পার্টিকেল এমিশন করে থাকে, এটা আলফা পার্টিকেল এমিশন করে থাকে, রেডিয়াম আইসোটোপ। তো সোর্স অফ আলফা পার্টিকেল হিসেবে এটা মেনশন করা যায়, বাট এটাই অনলি এমন না, ওখানে আরো কয়েকটা নাম বলা থাকবে। তার মধ্যে একটা হচ্ছে পোলোনিয়াম, একটা হচ্ছে ইউরেনিয়াম, এগুলো ইনক্লুডেড, বাট রেডিয়ামটা এখানে আমি মেনশন করলাম। তো এটা হচ্ছে সোর্স অফ আলফা পার্টিকেল। এন্ড নাম্বার 3 যেটা, সেটা হচ্ছে জিঙ্ক সালফাইড কোটেড স্ক্রিন। এন্ড আরেকটা হচ্ছে গিয়া জিঙ্ক সালফাইড কোটেড স্ক্রিন, অর্থাৎ একটা স্ক্রিন ইউজ করা হয়েছে এখানে, এই স্ক্রিনটায় জিঙ্ক সালফাইড দিয়ে কোটিং করা, জিঙ্ক সালফাইড দিয়ে এটা কোটিং করা। ওকে, তো জিঙ্ক সালফাইড কোটেড একটা স্ক্রিন, এটার পারপাস কি সেটা শেয়ার করব। হোয়াট ইজ দ্য পারপাস অফ ইউজিং দিস, কেন এটা ইউজ করব সেটা আমরা শেয়ার করব। তার মানে আমরা বুঝে গেলাম, জেনে গেলাম যে উই ক্যান টু নো অর উই আর ইনফর্মড যে কি কি নিতে হবে। থিন গোল্ড ফয়েল, সোর্স অফ আলফা পার্টিকেল, এন্ড হচ্ছে জিঙ্ক সালফাইড কোটেড
স্ক্রিন। এখন আসো যে এইগুলো দিয়ে কিভাবে সে ওয়ার্কআউট করলো। ওকে, ওকে, তোমার এখানে একটু ফলো করো, সেটা হচ্ছে যে এটা হচ্ছে সেন্টার পজিশন করবা। এটা একটা রাউন্ড শেপ, দ্যাট মিনস এই রাউন্ডটাই হলো অ্যাটম, ওয়ান অ্যাটম অফ গোল্ড। এটা হচ্ছে ওয়ান অ্যাটম অফ গোল্ড, অর্থাৎ গোল্ডের একটা অ্যাটম এটা। হ্যাঁ, এটা গোল্ডের একটা অ্যাটম, গোল্ড অ্যাটম। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে হি হ্যাজ টেকেন থিন গোল্ড ফয়েল। সাপোজ হি হ্যাজ টেকেন থিন গোল্ড ফয়েল, ধরো এরকম একটা ফয়েল সে নিছে, এন্ড এই ফয়েলের মধ্যে কি আছে, লট অফ লটস অফ কি আছে, গোল্ড অ্যাটম আছে না, পুরোটা কন্টেইন করতেছে গোল্ড অ্যাটমে। এই ফয়েলটাই কন্টেইন করতেছে গোল্ড অ্যাটমে, ফয়েলে কন্টেইন করতেছে গোল্ড অ্যাটম, গোল্ড অ্যাটম। তো এই ফয়েলটাতে কি কন্টেইন করতেছে, গোল্ড অ্যাটম, রাইট। তো ওই ফয়েলটা হচ্ছে গিয়ে গোল্ড ফয়েল যেখানে গোল্ড অ্যাটম আছে। তো এখন আমরা কি করি, সাপোজ আমরা কি করব, একটা অ্যাটমের রেসপেক্টে অবজারভেশনটা দেখাবো। আমরা যে অবজারভেশনটা দেখাবো সেটা একটা অ্যাটমের রেসপেক্টে। তাহলে একটা অ্যাটমের রেসপেক্টে যেই অবজারভেশনটা পাবো আমরা, তাহলে বুঝবো যে সব অ্যাটমের জন্য একই অবজারভেশন আমরা পাবো। কিন্তু একটা অ্যাটম নিয়ে তো আর আমরা এক্সপেরিমেন্ট করতে পারবো না, রাইট না? অবজারভেশন দিতে পারবো একটা অ্যাটম নিয়ে, তাই এক্সপেরিমেন্ট করছে সে গোল্ড ফয়েল নিয়ে, বাট আমরা অবজারভেশন দেখাচ্ছি হচ্ছে একটা অ্যাটম নিয়ে। ওকে, তো এটা হচ্ছে গোল্ড অ্যাটম, এটা হচ্ছে গোল্ড অ্যাটম। ওকে, ফাইন। এন্ড দেখে নাও, এটা একটা চেম্বার, এন্ড এই চেম্বারে ধরো কিছু অ্যাটম রাখা আছে বা এলিমেন্ট রাখা আছে। এই এলিমেন্টটাই কি, এটাই হচ্ছে রেডিয়াম 88-228। এগুলো এই যে এখানে কি রাখা আছে চেম্বারে, এই চেম্বারেই আছে হচ্ছে রেডিয়াম 88-228, 88-228। এটা হচ্ছে রেডিয়াম, যেটা থেকে আলফা পার্টিকেলের এমিশন হবে, আলফা পার্টিকেলের এমিশন হবে। একটু ফলো করো যে আলফা পার্টিকেল যখন সে এমিট করে, আলফা পার্টিকেল মাইনাস হয়ে যাওয়া, আলফা পার্টিকেল এমিট করবে মানে আলফা পার্টিকেল মাইনাস হওয়া। আলফা পার্টিকেল যখন রেডিয়াম থেকে এমিট করে তখন এটা কনভার্ট হয়ে রেডন হয়ে যায়, কনভার্ট হয়ে কি হয়ে যায়, রেডন। তার মানে রেডিয়াম আলফা পার্টিকেল এমিশনের পরে কিসে কনভার্ট হচ্ছে, রেডনে। তো রেডনের অ্যাটমিক নাম্বার হলো 86 এন্ড ম্যাস নাম্বার হচ্ছে 224। তার মানে হচ্ছে রেডিয়াম থেকে যখন রেডনে যায় আলফা পার্টিকেল এমিশনের কারণে, তাহলে আলফা পার্টিকেল যাওয়ার সময় কি কি নিয়ে গেল, আলফা পার্টিকেলের ইকুইভ্যালেন্ট কি, তাহলে তাহলে আলফা পার্টিকেলের মধ্যে কি আছে, দেখো 88 86 এ কনভার্ট হইছে, তার মানে 2 লস্ট ফ্রম হিয়ার, 224 টু 8 থেকে 224 হইছে, তাহলে 2 আর 4 কি হইছে, লস হইছে, তাই না? তার কারণে আলফা পার্টিকেল এমিশনের কারণে লস হইছে কত, 2 আর 4। এন্ড বটমে 2 আর আপে 4 কার থাকে জানো, হিলিয়ামের। এটা কার থাকে, হিলিয়ামের। তো আলফা পার্টিকেল হচ্ছে হিলিয়াম, আলফা পার্টিকেল হচ্ছে হিলিয়াম। তবে তবে মনে রেখো, এই এই যে আলফা পার্টিকেলের যে এমিশন সেটা হইছে কোত্থেকে জানো, নিউক্লিয়াস থেকে। কোত্থেকে, নিউক্লিয়াস থেকে আলফা পার্টিকেল বের হয়ে আসছে। কোথা থেকে বের হয়ে আসছে, নিউক্লিয়াস থেকে বের হয়ে আসছে, নিউক্লিয়াস থেকে। তো নিউক্লিয়াস থেকে যখন আলফা পার্টিকেল বের হয়ে আসে তখন সে দুইটা প্রোটন আর দুইটা নিউট্রন সঙ্গে করে নিয়ে আসছে, মানে দুইটা প্রোটন দুইটা নিউট্রন নিয়ে আসছে। তার মানে নিউক্লিয়াস ভেঙে আসতেছে, এন্ড দুইটা প্রোটন নিয়ে আসতেছে, দুইটা প্রোটন নিয়ে আসছে, সো দ্যাট আলফা পার্টিকেল হইতেছে দুইটা প্রোটন শুধু থাকে। তাইলে এটা আসলে হিলিয়াম না, এটা হিলিয়াম 2+, এটা হচ্ছে হিলিয়াম 2+। এগেইন আই ওয়ান্ট টু সে, এমসিকিউ আসবেই, হুইচ অফ দ্য ফলোইং ইজ আলফা পার্টিকেল, হুইচ অফ দ্য ফলোইং ইজ আলফা পার্টিকেল। তাহলে অফকোর্স ফলো করবা যে এটা কোন অপশন, অর্থাৎ তোমাকে কি করবে, হিলিয়াম অপশনে রাখবে। অপশনে কি রাখবে, হিলিয়াম রাখবে, অপশনে হিলিয়াম 2+ রাখবে। অ্যান্সারটা হচ্ছে হিলিয়াম 2+, বিকজ হিলিয়াম তো একটা অ্যাটম ইটসেলফ, হিলিয়াম তো একটা অ্যাটম ইটসেলফ, হিলিয়াম তো একটা এলিমেন্ট ইটসেলফ, ঠিক আছে? এখানে আলফা পার্টিকেল তো একটা পার্টিকেল, তাইলে রিমেম্বার এটা হিলিয়াম ঠিক না, হিলিয়ামের ইকুইভ্যালেন্ট, হিলিয়াম নিউক্লিয়াসের ইকুইভ্যালেন্ট, এই কারণে এটাকে বলা হবে হিলিয়াম নিউক্লিয়াস। তাহলে আলফা পার্টিকেল ফ্রম টুডে জেনে রাখো, আলফা পার্টিকেল মানে হিলিয়াম না, হিলিয়াম নিউক্লিয়াস, হিলিয়াম না, হিলিয়াম নিউক্লিয়াস। তার আলফা পার্টিকেল হিলিয়াম নিউক্লিয়াস, আর এটাই হচ্ছে আলফা পার্টিকেলের রিপ্রেজেন্টেশন,
এটাই হচ্ছে আলফা পার্টিকেলের রিপ্রেজেন্টেশন, অর্থাৎ আলফা পার্টিকেলকে কিভাবে রিপ্রেজেন্ট করব। ওকে, সো দিস টাইপ। তার মানে ইউ ক্যান সে আলফা পার্টিকেল পজিটিভ। তাহলে কি দাঁড়ালো? আলফা পার্টিকেল পজিটিভ। এন্ড মনে রাখবা, আলফা পার্টিকেল পজিটিভ, বিটা পার্টিকেল নেগেটিভ, এন্ড গামা পার্টিকেল নিউট্রাল। আলফা পার্টিকেল পার্টিকেল হিসেবে পজিটিভ পার্টিকেল, গামা বিটা হচ্ছে নেগেটিভ পার্টিকেল, আর গামা হচ্ছে নিউট্রাল পার্টিকেল। তাহলে আলফা পার্টিকেল এমিশন হওয়া মানে পজিটিভ পার্টিকেলের এমিশন হওয়া। আলফা পার্টিকেল হচ্ছে পজিটিভ, এই কারণে আমরা এটাকে দুইটা প্লাস দিয়ে বুঝাচ্ছি। দেখছো? তার মানে এই যে তুমি এইভাবে টু প্লাস টু প্লাস টু প্লাস করে লিখে যাচ্ছ, এটাই আলফা পার্টিকেলকে রিপ্রেজেন্ট করতেছে। মানে উই ক্যান আন্ডারস্ট্যান্ড যে আসলে তুমি কি বুঝাতে চাচ্ছ। তার মানে এটা হচ্ছে আলফা পার্টিকেল, দুইটা প্লাস দিয়ে তুমি বুঝাচ্ছ যেটা হচ্ছে আলফা পার্টিকেল। ওকে, ফাইন। এরপরে কি ইউজ করছে তোমরা ফলো করছো, একটা স্ক্রিন ইউজ হয়েছে ব্যাক সাইডে, না এরকম একটা ব্যাক স্ক্রিন ইউজ করা হয়েছে। এখানে একটা ব্যাক স্ক্রিন ইউজ করা হয়েছে, এন্ড এই স্ক্রিনটাতে কি দিয়ে কোটিং করা আছে? জিঙ্ক সালফাইড দিয়ে। কিসের কোটিং করা? জিঙ্ক সালফাইডের কোটিং করা। এর মধ্যে জিঙ্ক সালফাইডের কোটিং করা। এখন আসো জেনে রাখবা, এই আলফা পার্টিকেল হচ্ছে গিয়া ইনভিজিবল পার্টিকেল। আলফা পার্টিকেল কি যখন পাস হয় তখন সেটা চোখে দেখা যায় না। আলফা পার্টিকেল যখন পাস হয়, আলফা পার্টিকেল কিন্তু চোখে দেখা যায় না। আলফা পার্টিকেল কোন দিকে যাচ্ছে সেটা কিন্তু দেখা যাবে না। কথা বুঝতে পারছো? যখন এই আলফা পার্টিকেলটা পাস হয়ে এই জিঙ্ক সালফাইডের যে স্ক্রিন সেখানে অ্যাটাক করবে, হিট করবে, বুঝছো? আলফা পার্টিকেল যে যখন কি করবে, জিঙ্ক সালফাইডের স্ক্রিনে অ্যাটাক করবে, জিঙ্ক সালফাইডের স্ক্রিনে যখন এটা যায় হিট করবে, তখন ওই স্ক্রিনটা ভিজিবল হয়ে যাবে। ওই জায়গাটা, ওই পয়েন্টটা, এই পয়েন্টটা থেকে একটা ভিজিবল লাইট বেরিয়ে আসবে। একটা ভিজিবল লাইট এখান থেকে কি হবে? ডিফ্লেক্ট হবে, তো বা রিফ্লেক্ট হবে। তো এই ভিজিবল লাইটটা যখন রিফ্লেক্ট হবে যেই পয়েন্টে, you can understand বা you will understand যে আসলে আলফা পার্টিকেলটা কোথায় হিট করছে, তাহলে তার অরিজিন কোথায়, আর সে হিট করলো এসে কোথায়। তাহলে আমরা যদি ওখানে একটা লাইন টানি, তাহলে সেই লাইনটা বোঝা যাবে যে কি স্ট্রেট লাইন নাকি স্ট্রেট লাইন, না এটা বেন্ড হয়ে গেছে, স্ট্রেট লাইন নাকি এটা বেন্ড হয়ে গেছে। তার মানে জিঙ্ক সালফাইডের স্ক্রিনটা এই কাজটা করে। আর এই কাজের নাম কি জানো? এই কাজটাকে কি বলে? এই ফেনোমেনাটাকে বলে হচ্ছে ফ্লোরোসেন্স। এই 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 ব্যাপারটাকে কি বলে জানো? ফ্লোরোসেন্স। ফ্লোরোসেন্স। তাহলে এই এই ঘটনাটাকে কি বলে? ফ্লোরোসেন্স। ফ্লোরোসেন্স। আর জিঙ্ক সালফাইড যেটা না, এটা হচ্ছে ফ্লোরোসেন্স। তাহলে জিঙ্ক সালফাইডের স্ক্রিনটা কি কাজ করতেছে, বা জিঙ্ক সালফাইড ইটসেলফ কি হিসেবে ইউজ হয়েছে? ফ্লোরোসেন্স। আর এই যে ঘটনাটা ঘটলো সেটার নাম হচ্ছে কি? ফেনোমেনাটা যেটা, এটার নাম হলো ফ্লোরোসেন্স। ফ্লোরোসেন্স যে ক্রিয়েট করে সে হচ্ছে ফ্লোরোসেন্স। তাহলে এমসিকিউ যদি পাও এরকম যে হুইচ অফ দ্য ফলোইং ইজ ফ্লোরোসেন্স ইন আলফা পার্টিকেল এক্সপেরিমেন্ট, অ্যান্সার কি? জিঙ্ক সালফাইড। ওকে, সো জিঙ্ক সালফাইড হচ্ছে ফ্লোরোসেন্স। সেন্স এন্ড ফ্লোরোসেন্স হচ্ছে ঘটনা। অর্থাৎ কোনো ইনভিজিবল পার্টিকেল যদি কোনো জায়গায় হিট করে এবং সেখান থেকে যদি ভিজিবল লাইট রিফ্লেক্ট হয়, তো এই ফেনোমেনাটাকে বলা হয় ফ্লোরোসেন্স। এই ফেনোমেনাটা হচ্ছে ফ্লোরোসেন্স, এটা কে বলা হয়? ফ্লোরোসেন্স। ওকে, আচ্ছা। তো এখন পুরো অ্যারেঞ্জমেন্টটা দেখো, যে এটা হচ্ছে সোর্স অফ আলফা পার্টিকেল, এটা হচ্ছে গোল্ড ফয়েল, গোল্ড অ্যাটম, আর এ হচ্ছে জিঙ্ক সালফাইড কোটেড স্ক্রিন। ডান, এভরিথিং টেকেন, সব নেওয়া হয়ে গেল। ওকে, ফাইন। এবার এসো যে তাহলে হোয়াট আর দ্য অবজারভেশন ওভার দ্য এক্সপেরিমেন্ট। এই এক্সপেরিমেন্ট থেকে অবজারভেশন কি, মানে কি অবজার্ভ করলো সে? অবজারভেশনটা তো ইম্পর্টেন্ট না? অবজারভেশন কি জানো? এই দেখো, নাম্বার 1 অবজারভেশন, যে মোস্ট অফ দ্য আলফা পার্টিকেল আনডিফ্লেক্টেড। মোস্ট অফ দ্য আলফা পার্টিকেল আর আনডিফ্লেক্টেড। তার মানে মোস্ট অফ দ্য আলফা পার্টিকেলস আর আনডিফ্লেক্টেড, অর্থাৎ কোনো ডিফ্লেকশন হয় নাই, সোজা চলে গেছে। তাহলে মোস্ট অফ দ্য আলফা পার্টিকেল দেখা গেছে যে এরকম, যে আনডিফ্লেক্টেড। তারপর বলতেছে যে ফিউ পার্টিকেলস আর স্লাইটলি ডিফ্লেক্টেড। ফিউ পার্টিকেলস আর স্লাইটলি ডিফ্লেক্টেড, মানে কিছু পার্টিকেল ডিফ্লেক্ট করছে স্লাইটলি। এটা হলো স্লাইটলি ডিফ্লেক্টেড। তাহলে কিছু পার্টিকেল কি করছে? স্লাইটলি ডিফ্লেক্ট করছে, কিছুটা ডিফ্লেক্ট করছে, বেন্ড হয়ে গেছে, ডাইরেকশন কিছুটা চেঞ্জ হয়ে গেছে, কিছুটা ডিফ্লেক্ট করছে। এন্ড দ্য ফার্স্ট পয়েন্ট কি? মোস্ট অফ দ্য পার্টিকেলস
undeflected. Second point কি, few particles are slightly deflected. And the last point কি বলছে এসে জানো, যে very few particles, very few, ফার্স্টে most, এরপরে few, and লাস্টে হচ্ছে যে very few particles are deflected. Very few particles are deflected, অর্থাৎ very few particles কি হয়েছে, deflected হয়েছে, and এটাকে বলা হয় bounce back. কি বলে এটাকে, bounce back, return its own way, নিজের পথে ফিরে আসছে, bounce back হয়েছে তার। তো এই ধরনের পার্টিকেলস কিছু আছে, বাট সেটা খুবই মাইনর অ্যামাউন্ট। ওকে, তো এই যে পার্টিকেলস, এটা হচ্ছে ভেরি ফিউ, এন্ড রিমেম্বার এটা এই ভেরি ফিউটা কয়টা জানো, মানে এটার একটা অ্যাজাম্পশন আছে। অ্যাজাম্পশন হচ্ছে এই ডিফ্লেক্টেড পার্টিকেল যেটা, বাউন্স ব্যাক পার্টিকেল যেটা, এই পার্টিকেলের সংখ্যাটা পাওয়া গেছে হচ্ছে 20,000 এ 1 পার্টিকেল। 20,000 পার্টিকেলের মধ্যে একটা পার্টিকেল এই অ্যাটিটিউড করছে, 20,000 এ 1 পার্টিকেলের অ্যাটিটিউড হচ্ছে এরকম, যেটা বাউন্স ব্যাক করছে। তাহলে টোটাল অবজারভেশন কি হলো, যে মোস্ট অফ দ্য পার্টিকেলস আনডিফ্লেক্টেড, few particles slightly deflected, very few particles, that means 20,000, 1 upon 20,000 particles কি হইছে, তোমার কামব্যাক করছে। এই হচ্ছে অবজারভেশন। তাহলে এক্সপেরিমেন্টের ডেসক্রিপশন গেল, অবজারভেশনস গেল না, এবার কি আসবে, ফাইন্ডিংস অর ডিসিশন। নাও কোশ্চেন, ডিসিশনস গুলো কি, এখান থেকে কি কি ডিসাইড করলো সে, ডিসিশনস গুলো কি কি, ডিসিশনস গুলো একটু বলে দেই। নাম্বার 1 হচ্ছে, প্রথম ডিসিশন বলছে যে মোস্ট অফ দ্য স্পেস in an atom is empty. কি বলছে, বলে কি যে মোস্ট অফ দ্য স্পেস ইন অ্যান অ্যাটম ইজ এমটি, অর্থাৎ একটা অ্যাটমের ম্যাক্সিমাম জায়গায় খালি, কিচ্ছু নাই, ফাঁকা। মোস্ট অফ দ্য স্পেস ইন অ্যান অ্যাটম এমটি, কেন সেই কথা বললো, কারণ তার অবজারভেশন কি বলে, যে আলফা পার্টিকেল আনডিফ্লেক্টেড মোস্ট অফ দ্য, অর্থাৎ আলফা পার্টিকেলস বেশিরভাগটাই কি অ্যাটমটাকে পাস করে চলে গেছে, তার মানে এখানে কোনো কিছু নাই, ফাঁকা জায়গা, চলে গেছে স্টেট। তাহলে মোস্ট অফ দ্য স্পেস ইন অ্যান অ্যাটম ইজ এমটি। তো এইটা হচ্ছে তার ফার্স্ট ডিসিশন। কিন্তু সেখানে তোমাদের আমাদের একটা কোশ্চেন থাকতে পারে যে ইলেকট্রন যে থাকে তার কি হইলো, ইলেকট্রন তো আছে এখানে, তাই না? দেখো এখানে ইলেকট্রন কথাটা ডিনাই করা হয় নাই, কারণ ততদিনে তো ইলেকট্রন ডিসকভার হয়েই গেছে, এখানে ইলেকট্রনকে ডিনাই করা হয় নাই। এখানে বলা হয়েছে, এই লাইনের সাথে সাথে বলা হয়েছে কি জানো, যে মোস্ট অফ দ্য স্পেস ইন অ্যান অ্যাটম ইজ এমটি বাট ইলেকট্রন ক্যান বি দেয়ার। এখানে ইলেকট্রন থাকতে পারে ফাঁকা জায়গাগুলোতে, বাট ইলেকট্রন ক্যান বি দেয়ার, ইলেকট্রন সেখানে থাকতে পারে, বাট ইলেকট্রন ক্যান নট চেঞ্জ দ্য ডাইরেকশন অফ আলফা পার্টিকেল। অর্থাৎ ইলেকট্রনের ক্ষমতা নাই আলফা পার্টিকেলের ডাইরেকশন চেঞ্জ করা। ইলেকট্রন থাকলেও আলফা পার্টিকেল তারা পাত্তাই দিবে না। ইলেকট্রন থাকলেও ইলেকট্রন এই আলফা পার্টিকেলস এর যে ডাইরেকশন সেটা চেঞ্জ করতে করার অ্যাবিলিটি ইলেকট্রনের নেই। কারণ ইলেকট্রন এত লাইট, ইলেকট্রন এত স্মল, এত লাইট, আর তাছাড়া ইলেকট্রন তো নেগেটিভ আর এটা তো পজিটিভ, তাহলে সে কেন রিপালশন হবে, ঠিক না? তো সবকিছু মিলে এখানে বলা যেতে পারে যে ইলেকট্রন আছে, কিন্তু তাও বলা হইতেছে যে মোস্ট অফ দ্য স্পেস এমটি, অর্থাৎ ইলেকট্রন যে জায়গা দখল করে সেটা খুবই নেগলিজিবল। ওকে, সো এটা বলতেছে আর কি। সেকেন্ড কি বলে শোনো, এই কথা বলবার পরে তারপরে সে বলতেছে যে দা টোটাল মাস of an atom is concentrated in the nucleus. আচ্ছা, তারপরে কি বলতেছে, ও না, ইন দ্য নিউক্লিয়াস বলেনি, ইন দ্য সেন্টার অফ দ্য অ্যাটম, ইন দ্য সেন্টার অফ অ্যাটম, হি নেমড ইট নিউক্লিয়াস। আচ্ছা, তার মানে এর পরের পয়েন্টে এসে কি বললো সে, যে দ্য টোটাল মাস অফ অ্যান অ্যাটম ইজ কনসেন্ট্রেটেড ইন দ্য সেন্টার অফ দ্য অ্যাটম। দ্য টোটাল মাস অফ অ্যান অ্যাটম ইজ, এই কথাটা কিন্তু রাদারফোর্ড মডেলেও বলা ছিল, ঠিক না? রাদারফোর্ড অ্যাটম মডেলেও কিন্তু এই লাইনটা আছে। যাই হোক, দ্য টোটাল মাস অফ অ্যান অ্যাটম ইজ কনসেন্ট্রেটেড ইন দ্য সেন্টার অফ দ্য অ্যাটম, অর্থাৎ একটা অ্যাটমের সেন্টারে তার টোটাল মাস কি আছে, কনসেন্ট্রেটেড, মানে তার যতটুকু মাস একটা অ্যাটমের, সেই মাসটা আসলে তার নিউক্লিয়ার মানে সেন্টারে থাকে। এই সেই সেন্টারটাকে তিনি নাম দিয়েছেন পরে নিউক্লিয়াস, হি নেমড ইট নিউক্লিয়াস, তিনি এটাকে নাম দিলেন পরে নিউক্লিয়াস। এই হচ্ছে গিয়ে নিউক্লিয়াসের ডিসকভারির ব্যাপারটা আছে এখানে, ঠিক না? তো টোটাল মাস কনসেন্ট্রেটেড কোথায়, সেন্টারে, এন্ড এই সেন্টারটাকে বলা হইতেছে কি
নিউক্লিয়াস। ওকে, টোটাল মাস কনসেন্ট্রেটেড, বাট এটুকু পাই, এটা আবার বলে দিছে, বাট ইট occupies very small area, কিন্তু এটা আবার দখল করে আছে খুব স্মল একটা এরিয়া। কেন? কারণ 20,000 একটা পার্টিকেল ফিরে আসছে, 20,000 ওয়ান পার্টিকেল ফিরে আসছে, তার মানে ম্যাস, এটা আলফা পার্টিকেল, হ্যাভি পার্টিকেল, এটাও একটা হ্যাভি নিউক্লিয়াস, তারা রিপালশন করছে, তো এটার মধ্যে সমস্ত ম্যাসটাই আছে, কিন্তু এটা যে জায়গা দখল করছে সেটা পুরো অ্যাটমের রেসপেক্টে খুবই কম, কারণ 20,000 একটা পার্টিকেল সে ফিরিয়ে দিচ্ছে, তো স্পেস খুব কম তার। তো অর্থাৎ নিউক্লিয়াসের রেডিয়াস খুব কম অ্যাটমের তুলনায়, অ্যাটমের রেসপেক্টে। তো এমনটা আর কি, এটা নিউক্লিয়াসের পয়েন্টে চলে আসছে। হ্যাঁ, এন্ড লাস্ট যে পয়েন্টটা 3 নাম্বারে এসে বলতেছে যে নিউক্লিয়াস ইজ পজিটিভ, নিউক্লিয়াস ইজ পজিটিভ, নিউক্লিয়াস ইজ পজিটিভ, মানে লাস্ট পয়েন্টে এসে বলতেছে যে নিউক্লিয়াস ইজ পজিটিভ। কেন নিউক্লিয়াস পজিটিভ? বিকজ দ্য ডিফ্লেক্টেড পার্টিকেলস ওয়ার পজিটিভ, আলফা পার্টিকেল তো পজিটিভ, তাহলে আলফা পার্টিকেল পজিটিভ, ডিফ্লেকশন হইছে, তাহলে পজিটিভই তো পজিটিভকে ডিফ্লেক্ট করবে, পজিটিভের সাথেই তো পজিটিভের রিপালশন কাজ করবে, তাহলে এইভাবে বলা যেতে পারে যে নিউক্লিয়াস পজিটিভ। তাছাড়া আরেকটা তোমার হচ্ছে গিয়া এক্সপ্লেনেশন আছে যে এটা পজিটিভ প্রুফ করার মতো। ভাবতে পারো যে এটা যেহেতু হ্যাভি তো সে রিপালশন করতেই পারে না, আরেকটা ব্যাপার আছে, এই যে বেন্ড যারা করছে, বেন্ড করছে কেন? তার মানে রিপালশনের কারণেই তো, তার কাছ দিয়ে যাচ্ছিল কিন্তু রিপালশনের কারণে কি হয়েছে, ডাইরেকশন চেঞ্জ করে দিচ্ছে, যাচ্ছিল ডাইরেকশন চেঞ্জ করে দিচ্ছে, কেন? কারণ রিপালশন। তার মানে হচ্ছে এই দুই অবজারভেশন বলছে যে নিউক্লিয়াস ইজ পজিটিভ। কেন নিউক্লিয়াস ইজ পজিটিভ? বিকজ দ্য ডিফ্লেক্টেড পার্টিকেল, অর্থাৎ যারা ডিফ্লেক্টেড হয়েছে তারা পজিটিভ পার্টিকেল, সো দ্যাট নিউক্লিয়াস ইজ পজিটিভ, সো দ্যাট নিউক্লিয়াস ইজ পজিটিভ। এইভাবে এই এক্সপেরিমেন্টটার কনক্লুশনে আসতে হয়, দিস ওয়েতে এইটার কনক্লুশনে আসতে হয়। ওকে, তো এই কনক্লুশন এন্ড ডেসক্রিপশন যখন তোমার জানা, তখন তোমরা এটাকে নিজেদের মতো করে ইউজ করতে পারবা। ফর এক্সাম্পল, এটা যেভাবে যখন ইউজ করতে হয় সেটা হচ্ছে এরকম যে একটা কোশ্চেন হয় যে নিউক্লিয়াস ইজ পজিটিভ, হাউ ক্যান ইউ প্রুভ দ্যাট নিউক্লিয়াস ইজ পজিটিভ? তার মানে তোমাকে একটা অ্যাটম দিবে, সেন্টারে নিউক্লিয়াস মার্ক করে বলবে যে সেন্টারটা পজিটিভ বা এক্স পজিটিভ অর ওয়াই পজিটিভ, হাউ ক্যান ইউ প্রুভ দিস, দ্য সেন্টার অফ দ্য অ্যাটম ইজ পজিটিভ, প্রুফ করো। তাহলে তুমি কিভাবে প্রুফ করবা? উইথ দ্য হেল্প অফ দিস এক্সপেরিমেন্ট। অর্থাৎ তুমি যদি এই এক্সপেরিমেন্ট ডেসক্রাইব করো, এটার অবজারভেশন ডিসিশনস গুলো বলো, তাহলেই তো এটা প্রুভ হয়ে যাবে যে ইয়েস নিউক্লিয়াস ইজ পজিটিভ, ইয়েস নিউক্লিয়াস ইজ পজিটিভ। তো দিস ইজ দ্য অবজেক্টিভ অফ লার্নিং দিস টপিক। এটাই হচ্ছে যে মেইন কজ যে কেন এই টপিকটা তোমার নলেজে থাকতে হবে, এন্ড দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে ইন দ্য মিন টাইম যতটুকু ডিসকাস করলাম সবটুকুই ইম্পর্টেন্ট, বাট এইটা হচ্ছে ক্রিয়েটিভ ভ্যালুতে ইম্পর্টেন্ট। আর অন্য যা কিছু আছে সেগুলো হচ্ছে বেসিক থেকে ইম্পর্টেন্ট, অথবা ওগুলো হচ্ছে এমসিকিউ হয়তো সর্বোচ্চ, বা ইনফরমেশন গুলো তোমার কালেক্ট করে রাখতে হবে। আর এটা হচ্ছে তোমার ডিটেলস একটা অ্যাসেটেড কোশ্চেন বা একটা ক্রিয়েটিভ জায়গা থেকে যদি বলি, তাহলে এটা ইম্পর্টেন্ট হতে পারে। হ্যাঁ, তো এই হচ্ছে টুডেজ ক্লাস।